আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম শেখ ফৌজিয়া আবিদা, টেসলা ল্যাবের ম্যানেজমেন্ট হেড। আপনাদের সবাইকে টেসলা ল্যাবের পক্ষ থেকে সায়েন্টিয়া লুমিনিয়ার 2021-এর এপিসোড নাম্বার 1-এ ওয়েলকাম জানাচ্ছি। আজকের আলোচনার প্রথম বিষয়, গত 29শে এপ্রিল চীনের হুনান প্রদেশের ওয়েনচাং স্পেস সেন্টার থেকে লং মার্চ 5B নামক রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 160 থেকে 375 কিলোমিটার উপরে এটি একটি কক্ষপথে যাওয়ার পর ধ্বংস হয়ে যায়। রকেটটির 98 ফুট লম্বা এবং 16 ফুট চওড়া একটি বিশাল খণ্ড 27,600 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। 18 টন ওজনের এই ধ্বংসাবশেষ কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলের নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় মহাকাশযানের মধ্যে অন্যতম। বর্তমান কক্ষপথের উপর ভিত্তি করে রকেটটি পৃথিবী পেরিয়ে নিউ ইয়র্ক, মাদ্রিদ এবং বেজিংয়ের মতো দক্ষিণে চিলি এবং ওয়েলিংটন, নিউজিল্যান্ডের দক্ষিণে চলে যাচ্ছে এবং এই অঞ্চলের যে কোনো জায়গায় এটি পুনরায় প্রবেশ করতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। অবশেষে 9 মে রবিবার যুক্তরাজ্য সময় রাত 3:24 রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। প্রতিবেদনে প্রকাশিত হয় বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর বেশিরভাগ উপাদানই ধ্বংস হয়ে গেছিল। অবতরণের স্থানটি ছিল ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে। নিয়ন্ত্রণ হারানো চীন রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে এসে পড়েছে। অবতরণের সময়টি মোটামুটি নিখুঁতভাবে নির্ধারণ করা যায়। সালে গণিতে সর্বোচ্চ পুরস্কার আবেল পেয়েছেন ইসরায়েলের কম্পিউটার বিজ্ঞানী আবি ইগারসন ও হাঙ্গেরিয়ান গণিতবিদ লাসলো লোভাস। নরওয়ের একাডেমিক অ্যান্ড সায়েন্স অ্যান্ড লেটার্সের পক্ষ থেকে পুরস্কার কমিটি থেকে বলা হয়েছে যে গণিতের একটি বিশেষ শাখা ডিসক্রিট ম্যাথমেটিক্সের ও তাত্ত্বিক বিষয়ে গবেষণার কারণে তাদের এই পুরস্কারে প্রদান করা হয়েছে। গণিতের এই বিশেষ শাখা ডিসক্রিট ম্যাথমেটিক্সে গণিতের সাধারণ স্ট্রাকচার মানা হয় না। কিছুটা অগোছালো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কাজে লাগানো হয় কম্পিউটার সায়েন্সে। স্বভাবতই বিশাল একটি সংখ্যাকে ছোট ছোট সংখ্যায় অল্প সময়ে ভাগ করাটা পড়ে। এমনকি কিছু কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করতে লেগে যাবে কোটি কোটি বছর। মূলত এই সমস্যার সমাধান করতে ইগারসন ও লোভাসের এই সৃষ্টি তথ্যসূত্র বিজ্ঞান চিন্তা। আজকের আলোচনার তৃতীয় বিষয়, সম্প্রতি সায়েন্স জার্নালে মঙ্গল গ্রহ সম্পর্কিত কিছু তথ্য উঠে এসেছে। এখন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এই ধূসর মরুভূমিতে লালচে গ্রহটিকে একসময় নদী, হ্রদ, সমুদ্র সবই ছিল। বিজ্ঞানীদের মতে এই বিপুল পরিমাণ পানি অর্থাৎ 99% পানি মঙ্গলের শিলাস্তরে মিশে আছে। এ বছর 23শে মার্চ নিউ ইয়র্ক টাইমসে কেনেথ ক্যাথেনিংয়ের এই বিষয় নিয়ে একটি বিস্তৃত লেখা প্রকাশিত হয়। সম্প্রতি লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্স উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির প্ল্যানেটারি সায়েন্সের অধ্যাপক এবং প্রকাশিত গবেষণাপত্রের একজন রচয়িতা বেথানি এলহাম বলেন, পানির অণুগুলো খনিজ পদার্থের সাথে মিশে একাকার হয়ে কাদার মতো পদার্থের সৃষ্টি করছে। এ ধরনের খনিজ স্তরের ভেতরে পানি আটকা পড়ে আছে। প্রথমে সৌরঝড়ে বায়ুকণা আঘাতে কিছু পানির অণু ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। সময়ের সাথে তুলনামূলক হালকা হাইড্রোজেন অণু মহাকাশে বিলীন হয়ে যায়। বিগত 2 দশকে মঙ্গলে পাঠানো রোবট অভিযান, নাসার কিউরিওসিটি রোভার ও মঙ্গল পর্যবেক্ষণকারী অরবিটার এবং নাসার প্রেরিত রোবট পারসেভারেন্সের তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে মঙ্গল পৃষ্ঠের অসংখ্য জায়গা জুড়ে সিক্ত খনিজ পদার্থ ছড়িয়ে আছে। প্রায় 300 কোটি বছর আগে মঙ্গলের পানি শিলাখণ্ডের নিচে আটকা পড়ে আছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এখনও মঙ্গলের মেরু অঞ্চলে 65 থেকে 130 ফুট গভীরে বৈশ্বিক মহাসাগরের সমান পানি জমাট বেঁধে আছে। এই অভিযান থেকে প্রাপ্ত তথ্য মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্নকে বাস্তবায়নে আসার আলো দেখাচ্ছে। তবে মঙ্গলের প্রস্তরখণ্ডের ভেতর আটকে থাকা পানির পরিমাণ খুব বেশি নয়, আর সিক্ত খনিজ রূপে বিদ্যমান পানির পরিমাণ খুব বেশি হলেও তা ব্যবহার উপযোগী করা বেশ কঠিন।
তাই ইলন মাস্কের মঙ্গলে বসতি স্থাপনের স্বপ্ন বাস্তবায়ন বর্তমানে শুধুই কল্পনা মাত্র। আচ্ছা, অনেকক্ষণ তো আমার বকবক শুনলেন, এখন আপনাদের একটি ধারণা ধরা যাক, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন তো, অনেকে এটি শুনেছেন কিন্তু এটি কখনো দেখেননি এবং কথা না বলা পর্যন্ত এটি আর কথা বলবে না। বলেন তো এটি কি? আমি আবারও বলছি, অনেকে এটি শুনেছেন কিন্তু কখনো দেখেননি এবং কথা না বলা পর্যন্ত এটি আর কথা বলবে না। বলেন তো এটি কি? আপনার কমেন্টে আপনাদের উত্তরগুলো জানাতে থাকেন, আমি পরবর্তী আলোচনায় অগ্রসর হই। প্রথমবারের মতো গবেষণাগারে বানানো হলো অতি ক্ষুদ্র এক গুচ্ছ কোষ। এগুলো একেবারে মানব ভ্রূণের আদিকোষের মতো কাজ করে। এই কোষের ব্যাস মূলত 1 মিলিমিটারের চেয়েও কম। সৃষ্টির শুরুতে মানব ভ্রূণের কোষগুচ্ছে মূলত 100টির মতন কোষ থাকে। এগুলোই ধীরে ধীরে কলা বা টিস্যুতে পরিণত হয়। এ বিষয়ে নেচার জার্নালে একটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। আজকের আলোচনার পঞ্চম বিষয়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 19টি ভেষজ উদ্ভিদের জিনোম সিকোয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছেন। দলটি জিনোম সিকোয়েন্স থেকে বারকোডিং করতেও সক্ষম হয়েছেন, অর্থাৎ একটি নির্দিষ্ট জিন থেকে ডিএনএর একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করে প্রজাতি শনাক্ত করেছেন তারা। প্রথমে তারা 19টি ভেষজ উদ্ভিদের নমুনা সংগ্রহ করে প্রতিটি নমুনার 3টি জিনোম সিকোয়েন্স উন্মোচিত করেন। পরবর্তীতে সেগুলোর ডিএনএ বারকোডিং সম্পন্ন করেন। গতানুগতিক পদ্ধতিতে উদ্ভিদ শনাক্ত করাটা বেশ জটিল এবং সময় সাপেক্ষ, কেননা দক্ষ গবেষক, প্রশিক্ষিত ব্যক্তি, উদ্ভিদের ফুল ধারণের সময় ইত্যাদি আরও অনেক বিষয়ের উপর গতানুগতিক পদ্ধতিটি নির্ভর করে। আণুবীক্ষণিক, রাসায়নিক এবং অন্যান্য পদ্ধতিতে ভেষজ উদ্ভিদের শনাক্তকরণ বেশ জটিল এবং এসব পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা প্রকট। অন্যদিকে ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে উদ্ভিদের যে কোনো অংশ ব্যবহার করে শনাক্তকরণের দ্বারা সঠিক ঔষধি উদ্ভিদ চিহ্নিত করা, ভেজাল রোধ, মান নিশ্চিত করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই ডিএনএ বারকোডিং ব্যবহার করে বাংলাদেশের ভেষজ উদ্ভিদের প্রমাণীকরণ ও সম্পত্তি অধিকার নিশ্চিত করা সম্ভব। শিলছড়ি, মরিচা, জলদি, অঙ্কিলতা, গন্ধবিচ্ছু, লৌহকাঠ, হরিণালতাস গাছসহ চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে মোট 19টি প্রজাতির উদ্ভিদের উপর এই গবেষণাটি করা হয়। এই 19টি প্রজাতির 3টি জিনের 41টি সিকোয়েন্স ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন ডেটাবেজের জিন ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আজকের আলোচনার ষষ্ঠ বিষয় হলো, অবশেষে সম্ভব হলো কোয়ান্টাম কম্পিউটারের যুগে পদার্পণ। আলফাবেট ইনকর্পোরেটেড গুগলের মতে, তাদের আবিষ্কৃত কোয়ান্টাম কম্পিউটার একটি জটিল সমস্যার সমাধান করতে সময় নেয় কয়েক মিনিট, যেখানে সুপার কম্পিউটার একই সমস্যার সমাধান করতে লেগে যাবে কয়েক হাজার বছরেরও বেশি। গুগল একে কোয়ান্টাম সুপ্রিমেসি হিসেবে আখ্যায়িত করেন। গুগল সিইও সুন্দর পিচাই তাদের এই সাফল্যকে প্রথম রকেট যা উড্ডয়ন ও মহাকাশে ভ্রমণ করেছিল সেটির সাথে তুলনা করেছেন। এই কোয়ান্টাম কম্পিউটার ম্যাটেরিয়াল সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি ঘটাতে সাহায্য করে। বিখ্যাত বিজ্ঞান জার্নাল নেচারের পাতায় প্রকাশিত হয়েছে গুগলের এই সাফল্যগাথা। The tantalizing promise of quantum computers is that they can do certain tasks exponentially faster than classical machines. And the quantum supremacy experiment is proof that this is indeed the case. The word quantum computer is a little bit misleading because it sounds like a computer. And when people think of computer, they think of a phone or a laptop. The truth is, the phone and the laptop and even a very powerful supercomputer all operate according to the same fundamental rules. And a quantum computer is fundamentally different. The classical bit stores information as a 0 or 1, and a quantum bit can be both 0 and 1 at the same time.
If you have 2 quantum bits, then there are 4 possible states that you can put in superposition. With 3 qubits, it's 8, 4 qubits, it's 16. It grows exponentially. The nice thing about quantum supremacy is that it is a very well-defined engineering milestone. In a nutshell, what we're trying to do is we're trying to show that experimental quantum computers can surpass the best supercomputers in the world. Impossible for the classical computer to keep up. Then we say we've achieved quantum supremacy. We started building together the quantum chips to do this experiment. And then the evolution of the devices were more and more qubits and more complexity. It's very much an iterative process. A lot of the work that we put in was not just these chips, but is also the infrastructure that you need to drive those chips. The cryostats that we install them in, all of the control electronics, software, all of this stuff is needed, and it all has to be developed. When the experiment started, we were getting data from the experimentalists. We saw initially a beautiful straight line corresponding to our predictions. Then, right before we hit supremacy, it dropped much faster and it fell below the threshold where it needed to be. And there's nothing we can do because we don't know how to analyze past that. So everyone's like, oh, we're screwed because it's getting really, really bad at large number of qubits. It's like, well, maybe there's some really complex interaction between all the qubits. It turned out that the reason was rather benign. We calibrated a little bit better and then this problem disappeared. So there wasn't like oh, we did it. I think we crossed it, and then it wasn't clear that we crossed it, so we crossed it a little bit further. It took me like a day to realize, like, hold on, this is actually experimental data. It's kind of amazing to see, how well the theory works. The processor that achieved quantum supremacy is called the Sycamore processor. And it's parallel processing 2 to the 53 states, which is 10 million billion. And thus that enormous amount of parallel processing is what gives it the power. When we run small chunks of the computation in the largest supercomputer in the world, our estimate is that it will take thousands of years to complete the full computation. Technologies are born this way. Let's say the space age started with a satellite orbiting Earth, and it was not doing much, it was just beeping. The big technical achievement of quantum supremacy was really dependent on all this young talent who's kind of taken this and gotten it to work at a very technologically capable level. We have reached a new computational capability. There are certain computations, the only place in the world where you can compute those things is here in our data center at Google Santa Barbara. For the first time, we're showing that we can solve a problem that is just infeasible to do on the biggest computers ever made by civilization. And what's exciting is now we're ready to turn this over to the world and say, let's figure out what we can do with this. The thing that excites me most is building a useful quantum computer. When we can give a researcher a tool that is unlike any other and say, great, figure out something cool to do with it. Mankind is pretty good at that. এখন আমরা করোনা সম্পর্কিত কিছু তথ্য সম্পর্কে জানব। কোভিড-19 নির্ণয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সংবেদনশীল পদ্ধতি হচ্ছে RT-PCR। করোনা ভাইরাস একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাস আরএনএ দিয়ে তৈরি। এজন্য মানুষের দেহে এই ভাইরাস আছে কিনা তা আমরা মানুষের সর্দি ও কাশি থেকে নমুনা সংগ্রহ করে জানতে পারি। কোভিড-19 নির্ণয়ের স্বল্প সময়ের মধ্যে ফল দিচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। এই অ্যান্টিজেন পরীক্ষাটির নাম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এর ফল পেতে খুব কম সময় লাগে বিধায় বর্তমানে বাংলাদেশে এই পরীক্ষাটি করা হচ্ছে। রোগটির লক্ষণ হচ্ছে জ্বর, সর্দি, কাশি, শ্বাস-প্রশ্বাসে কষ্ট অর্থাৎ ফুসফুসে আক্রান্ত করে এটা। এছাড়াও আরও কিছু লক্ষণ হচ্ছে গন্ধ না পাওয়া, শ্রবণ শক্তির হ্রাস, চোখ লাল হয়ে যাওয়া, গ্যাস্ট্রিকের মাত্রাতিরিক্ত সমস্যা, যেটা সাধারণভাবে হয় না। বিশ্বে করোনা মোকাবেলার ক্ষেত্রে এখন 12টি ভ্যাকসিন নেতৃত্ব দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের ভ্যাকসিনের ট্র্যাকারের তথ্যানুসারে ব্যবহার হওয়া ভ্যাকসিনের মধ্যে 6টি অনুমোদিত হিসেবে ব্যবহার হচ্ছে।
দুটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাকি 4টি বিশ্বের বিভিন্ন দেশ বা সরকার তাদের জনগণের উপর প্রয়োগের অনুমতি দিয়েছেন। জরুরি প্রয়োজনে ব্যবহারে অনুমোদিত ও পূর্ণ ব্যবহারের জন্য অনুমোদিত 12টি ভ্যাকসিন হচ্ছে: প্রথম ভ্যাকসিনটির নাম হচ্ছে ফাইজার বায়োনটেক, উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োটেক, উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, 2 ডোজ, বিরতিকাল 3 থেকে 4 সপ্তাহ। দ্বিতীয় ভ্যাকসিনটি হচ্ছে স্পুটনিক ভি, উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি, উৎপাদনকারী দেশ রাশিয়া, বিরতিকাল 3 সপ্তাহ, 2 ডোজ। তৃতীয় ভ্যাকসিনটি হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, বিরতিকাল 4 থেকে 12 সপ্তাহ, 2 ডোজ। উৎপাদনকারী দেশ যুক্তরাজ্য, সুইডেন। চতুর্থ ভ্যাকসিনটি হচ্ছে বিবিআইবিপি কর-ভি, উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইনোফার্ম, উৎপাদনকারী দেশ চীন, বিরতিকাল 3 থেকে 4 সপ্তাহ, 2 ডোজ। পঞ্চম ভ্যাকসিনটি হল করোনাভ্যাক, উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইনোভ্যাক, উৎপাদনকারী দেশ চীন, বিরতিকাল 2 সপ্তাহ, 2 ডোজ। ষষ্ঠ ভ্যাকসিনটি হল মডার্না, উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, বিরতিকাল 4 সপ্তাহ, 2 ডোজ। সপ্তম ভ্যাকসিনটি হচ্ছে জনসন অ্যান্ড জনসন, উৎপাদনকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন, উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ডোজ 1, বিরতি। অষ্টম ভ্যাকসিনটি হচ্ছে AD5-Cov, উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যানসিনো বায়ো, উৎপাদনকারী দেশ চীন, ডোজ 1। নবম ভ্যাকসিনটি হচ্ছে BBV152, উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক, উৎপাদনকারী দেশ ভারত, 2 ডোজ, বিরতিকাল 4 সপ্তাহ। দশম ভ্যাকসিনটি হচ্ছে ইপিভ্যাক করোনা, উৎপাদনকারী প্রতিষ্ঠান বেকটক, উৎপাদনকারী দেশ রাশিয়া, 3 থেকে 4 সপ্তাহ, ডোজ 2। 11তম ভ্যাকসিনটি হচ্ছে ZF2001, উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ মেডিকেল বায়োলজি, উৎপাদনকারী দেশ চীন, 3 ডোজ, বিরতিকাল 30 দিন। 12তম এবং সর্বশেষ ভ্যাকসিনটির নাম হচ্ছে কনভ্যাক, উৎপাদনকারী প্রতিষ্ঠান রাশিয়ান একাডেমি অফ সায়েন্স, উৎপাদনকারী দেশ রাশিয়া, ডোজ 2, বিরতিকাল 2 সপ্তাহ। এতক্ষণ যাবৎ আমাদের এই লাইভ সেশনটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফিজ।